হ্যাপি পেরেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের জুয়েলারি পার্টনার এইচ.কে দত্ত জুয়েলার্স। জীবনের অভিজ্ঞতার আছে আর ভালোবাসার রসে যারা আমাদের বানিয়ে তোলেন তাদের হেসেলের গল্প শুনি আমরা, রান্নাঘরের গল্প। আর সেই গল্প শোনাতে আসছেন কন্যাকুমারী। কন্যাকুমারী, তোমাকে স্বাগত। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, এই এক বাড়ির রান্না একরকম, অন্য বাড়ির রান্না শুনেছি আবার অন্য রকম। আর সেই অন্য রকম রান্না শোনাতে আসবেন সৌরভ। সৌরভ, তোমাকে স্বাগত। আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। কন্যাকুমারী, তোমার নামটা এত ওজনদার, তার মধ্যে এত ঢেউ আছে, এত জলরাশি আছে, তাই তোমাকে দিয়েই শুরু করি। দেবদা, আপনার হয়তো মনে নেই, কিন্তু প্রায় 5 বছর আগে জি বাংলাতেই কনকাঞ্জলি বলে একটা প্রজেক্ট হয়েছিল। আমি সেই কনকাঞ্জলি শ্রেয়া। আচ্ছা। আর সেই মুহূর্তে আমার বাবার ভূমিকায় ছিলেন আপনি। আরে বাপরে, তাহলে আজকে তো একবার কন্যাকে পাওয়া গেল। কন্যাকুমারী, বাহ। এবং আরো যেটা ভাল লাগছে বলতে, যে কনকাঞ্জলির একটা ট্যাগলাইন ছিল, মা বাবার ঋণ কি শোধ হয়। এবং আজকে আবার একটা প্ল্যাটফর্মে এসেছি বাবা মাকে সাথে নিয়ে আমার আরেক বাবার সাথে মিট করতে। ভীষণ ভালো লাগছে। এই কথাটা সবসময় কোথাও না কোথাও উচ্চারিত হয়ে চলেছে যে মা বাবার ঋণ, ভালোবাসা, এর সঙ্গে আর কোনো কিছু তুলনা হয় না বা এর শোধও করা যায় না। তাই সেই রকম যে দুজন মানুষ তোমার পাশে বসে আছেন, তাদের সঙ্গে এই যে তোমার আরেকজন চেনা লোক, তার সঙ্গে আলাপ করিয়ে দাও। আমার মা ডক্টর মৌসুমী চন্দ। নমস্কার মৌসুমী দেবী। আর আমার বাবা মিস্টার গৌতম কুমার চন্দ। নমস্কার গৌতম বাবু। বেশ, তোমাকে অনেক অভিবাদন, শুভেচ্ছা। সৌরভ, আমি তোমাকে কিঞ্চিত চিনি, দর্শকরাও চেনেন, কিন্তু তোমার মাকে চেনেন না। মা সম্পর্কে কথা বলতে গেলে তোমার মুখ দিয়ে কোন শব্দ উচ্চারণ হয়? গ্রেট ফাইটার। গ্রেট ফাইটার, বাহ, ভারী সুন্দর বলেছে। আমাদের প্রত্যেকটি মাই আসলে কিন্তু একজন যোদ্ধা। আমি কন্যাকুমারীর কথা শুনছিলাম, আমার খালি মনে হয় যে মা বাবাদের খালি দেখতে আলাদা হয়, শারীরিকভাবে বেসিকটা এক। তোমার ফাইটারের নাম কি? আমার ফাইটারের নাম রীতা চক্রবর্তী। রীতা দেবী, নমস্কার। নমস্কার। একটা কথা আমি তোমায় বলতে চাই, 10-11 বছর আগের ঘটনা। আমি তখন টুকটাক কাজ করি, নাটক করি, থিয়েটার করি, নাটক দেখি নিয়মিত। একদিন অটোয় করে আমি লেক টাউন থেকে যাচ্ছি কোথাও একটা, হঠাৎ আমি অটোর লুকিং গ্লাসটায় দেখতে পাই যে একজন, যাকে আমার খুব চেনা চেনা লাগছে। আমি ডান দিকে একটু টার্ন করি, দেখি তুমি বসে আছো এবং তোমার বাঁ হাতটা আমার হাতে টাচ হচ্ছে। তাই আমি বাড়িতে এসে বলি যে আজকে তোমাকে দেখলাম এবং তোমার স্পর্শ পেলাম। তোমার স্পর্শে 10 বছর কাজ হয়ে গেল। আজকে এখানে আসার আমার মূল কারণ যে আরেকবার তোমায় স্পর্শ করো, যাতে আমি আর 10 বছর অন্তত এখানে। এখানে একটা ইচ্ছে পূরণের খেলা হয়, তাতে আমরা 4টে ইচ্ছে পূরণ করতে পারি বাবা মার জন্য। খেলাটাকে আমরা 4টে ভাগে ভাগ করেছি, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। আর এছাড়া আজকের খেলার শেষে গিয়ে আমরা জানতে পারবো যে কে আজকের বিজয়ী বা বিজয়িনী হলো। তার উপর আমরা একটা দায়িত্ব দেব। এমন অনেক মা বাবা আছেন যাদের কাছে সন্তান এই মুহূর্তে নেই, অথবা তিনি বিপর্যস্ত, উষ্ণতা চান, একটু ভালোবাসা চান, একটু আশ্রয় চান। তার সেই ইচ্ছেটুকু পূরণ করবে আজকে যে বিজয়ী বা বিজয়িনী হবে, সে আমাদের হয়ে। সুচলা দাস, প্রায় 80 বছর বয়স। ছেলে একটি দুর্ঘটনায় চোখ হারিয়ে এখন শয্যাশায়ী। আর মেয়ে জামাই খুব আয় কম, তাদের চলে না, আমাকে কি করে চালাবে? খাবার দাবারে খুব অসুবিধা, তোমরা যদি দাও তাহলে আমার খুব সুবিধা হয়। এই অবস্থায় সুচলা দাস ইচ্ছা প্রকাশ করেছেন আবার কাজ শুরু করার। তোমরা যদি আবার ঠাকুরের কোনো জিনিসপত্র কিনে দাও তাহলে আমি একটা কিছু করতে পারি। তোমার কাছে জানতে চাইবো যে তোমার প্রথম ইচ্ছেটা কি? প্রথম ইচ্ছে, আমি একটা কোনো এক্সারসাইজ করবার যন্ত্র চাইছি। কেন কি মার এতদিন মর্নিং ওয়াক হতো, ইভিনিং ওয়াক হতো, কিন্তু গত বছর আমি বাড়িতে একটা ছোট্ট কুকুরছানা নিয়ে এসেছি। তাকে একটু দেখাশুনো করতে তো হয়, তো মার ওর জন্য ওইগুলো বন্ধ হয়েছে, ওই সকালের বেরোনো বিকেলের বেরোনোগুলো। তো বাড়িতে যদি মা একটু প্র্যাকটিসে থাকতে পারেন, একটু কিছু এক্সারসাইজ করতে পারেন, তার জন্য। বাহ, তোমার প্রথম ইচ্ছেটা কি? আমি জীবনে যা রোজগার করেছি দাদা, সব দিয়ে
আমি আমার মাকে একটা বাড়ি করে দিয়েছি। মারাত্মক রোজগার করেছো? না, মারাত্মক রোজগার করিনি। না, আমার খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, মানে মা বাবার অসীম কৃপা, আশীর্বাদ, ভগবানের আশীর্বাদে এটা হয়েছে। এখন যদি মাকে একটু ঘর সাজানোর কিছু, একটা ক্যাবিনেট কিছু হয়। হ্যাঁ, বাহ, খুব সুন্দর ইচ্ছে। এই দুটো ইচ্ছের জন্য আমরা দেখে নিই আজকে প্রথম ধাপের প্রথম প্রশ্নটা তোমার জন্য কি রাখা আছে, দেখে নাও। রূপের কথায় তরাস লাগে, দেখতে করে ভয়। রাক্ষসীরা কেমন করে মানুষ হয়ে রয়, চপ 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 চিবিয়ে খেলে নিজের পেটের ছেলে। সোনার ডিম, লোহার ডিম, কিষান কোথায় পেলে? ছোটবেলায় ঠাকুরমার ঝুলি পরে আমারও ভয় হাত পা সেঁধিয়ে যেত। এখন আবার পড়ে নাতি নাতিদের শোনাতে গিয়ে এক অনাবিল আনন্দ হয়, বুঝলেন। মা দিদিমাদের মুখের চালু গল্পগুলিকে যিনি বইয়ের রূপ দিয়েছিলেন, মানে ঠাকুরমার ঝুলির লেখকের নামটা কি বলতে পারেন? এই রে, ঠাকুরমার ঝুলির লেখকের নাম কি? সৌরভ, তুমি ভাববার চেষ্টা করো, যদি পেয়ে যাও তাহলে তাকে মনের মধ্যে রেখে দাও। ও যদি প্রশ্নটার উত্তর না দেয় ঠিক মতো, তাহলে তুমি চ্যালেঞ্জ করতে পারো। না, একেবারে মনে পড়ছে না। আন্দাজে কোনো নাম বলতে চাও না? আন্দাজে আমার যদি সবচেয়ে কাছাকাছি কোনো নাম মনে হয়, সেটা আমার অবনীন্দ্রনাথ ঠাকুর মনে হচ্ছে। অবনীন্দ্রনাথ ঠাকুর মনে হচ্ছে? তাহলে এইটাই উত্তর হিসেবে নেব তো? হ্যাঁ, মানে আমার বেশ, সত্যি। আর অবনীন্দ্রনাথ ঠাকুর তুমি উত্তর দিয়েছো। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? বেশ, তোমার নাম যেটা পেয়েছি সেটা ঠিক নাম কিনা আমরা যাচাই করে নি, দেখা যাক। ঠাকুরমার ঝুলির লেখক হলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এই যাত্রায় তোমার উত্তর ভুল হলো। আমরা সৌরভের কাছে যাব। সৌরভ, তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য আজকের প্রথম পর্বের প্রথম প্রশ্নটা আসছে, দেখা যাক। আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাং মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। আজ শ্রাবণে মেঘালয় রাজ্যে অবস্থিত শিলং থেকে 55 কিলোমিটার দূরে এই স্থানটিতে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। আজ বর্ষা এই স্থানটির নাম কি? চেরাপুঞ্জি। এক সময় চেরাপুঞ্জি ছিল, কিন্তু এখন পাল্টে গেছে। কন্যাকুমারী, তোমার যদি মনে আসে তুমি চ্যালেঞ্জ করতে পারো, একটু শান্ত থাকো। না, অসুবিধা কিছু নেই, তুমি যদি পারো ঠিক আছে, না পারলেও অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। কন্যাকুমারী বলুন। বেশ, তুমি ছেড়ে দিচ্ছ? হ্যাঁ। কন্যাকুমারী, তুমি চ্যালেঞ্জ করতে চাও? হ্যাঁ। বেশ, চ্যালেঞ্জ করো। চেরাপুঞ্জি ছিল, এখন মৌসিনরাম। বেশ, যদি তো এটা ঠিক হয়, তুমি যে 25 নম্বরের আগে হারিয়েছিলে সেই 25 নম্বর পেয়ে যাবে চ্যালেঞ্জ করে। আর যদি ভুল হয় তাহলে কিন্তু তুমি -25-এ চলে যাবে 0 থেকে। তাই আমরা দেখে নিই তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। বছরে 2300 সেন্টিমিটার বৃষ্টি হয়ে রেকর্ড তৈরি করেছে। এই স্থানটির নাম মৌসিনরাম। মৌসিনরাম, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি।
আর তোমার কাছ থেকে যেহেতু উত্তর পাওয়া যায়নি, তাই আমাদের রীতি অনুযায়ী আমাদের বলতে হচ্ছে তোমার উত্তরটা ভুল হলো। তুমি পৌঁছে গেলে 25-এ। এবার তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটা তোমার কাছে আসবে। যদি তুমি এটা ঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। বেশ, তোমার আজকের প্রথম পর্বের দ্বিতীয় প্রশ্নটা কি আছে খুব মন দিয়ে দেখো। কোন মুখরোচক খাবারের কথা বোঝানো হলো? বলি, দাঁড়াও, শান্ত। আগে মনের মধ্যে একবার ঠিক করে নাও, তারপর বলো। বলো। ঘটি গরম। ঘটি গরম? হ্যাঁ। কেন, কি কারণে মনে হলো? ঘটি বসানো আছে আর হাত দিতেই ছ্যাঁকা লাগলো মনে হলো, তাহলে ঘটি গরম। তার মানে মুখরোচক ব্যাপারটা, তাই হ্যাঁ, বলছো? ঘটি গরম তো যথেষ্ট মুখরোচকই একটা খাবার। তাহলে ঘটি গরম? ঘটি গরম। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, তুমি চ্যালেঞ্জ করতে চাও না? বেশ, আমরা দেখে নিই তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। দেখা যাক। ঘটি গরম একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। ছিলে 25-এ, আরো 25 জোগাড় হয়ে গেল, তার মানে তুমি পৌঁছে গেলে 50-এ। 50-এ পৌঁছানো মানে প্রথম ইচ্ছে পূরণ মায়ের জন্য। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কাটাবি হ্যাপি। সৌরভ, কেমন লাগে অন্যদিকে ইচ্ছে পূরণ হলে? দারুণ। ওই তুমি যে কথাটা বলেছিলে যে আমারই মা বাবার হচ্ছে মনে হয় তখন, কিন্তু তোমার একটা ইচ্ছে তুমি করেছো, সেটা ইচ্ছে পূরণটা করতেই হবে। আমি জানি না। না না, তুমি বলেছো বাসে একজন ফাইটার বসে আছেন। সেই আমায় বলছে হ্যাঁ, ভালো করে কর, তুই পারবি। তবে এইটা কিন্তু বাবা মারা আমাদের শেখান সারাক্ষণ যে বাবা তোমাকে হাঁটতে হবে। ইয়েস দাদা, এবং জীবন আমাকে এটাই শিখিয়েছে, কারণ 93-তে যখন আমি আমার বাবাকে হারাই। তোমার বাবা 93-তে চলে গেছে? 93-তে চলে গেছেন। অ্যাকচুয়ালি আমার মনে হয় বাবা এখানেই আছে, এবং আমি মা বাবাকে নিয়ে খেলতে এসেছি। এবং আমি লাস্ট 15 দিন আগেও মাকে বলছিলাম যে আমি রাত্রেবেলা দেখছি যে বাবাকে জড়িয়ে ধরে রয়েছি, তা স্মেল পাই আমি। এখনও ফিল করতে পারছি যে এখানে রয়েছেন, এবং কোথাও অসম্ভব মাকে ভালোবাসতো। আমি জীবনে দেখিনি দুজনের কোথাও ঝগড়া হচ্ছে। হঠাৎই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন আমার বাবা। সে কি? আমার বাবা হাতের তালুতে করে আমার মাকে রাখতেন বা আমাদের রাখতেন। বাবাকে ভয়, এই বিষয়টা আমরা কোনোদিন দেখিনি। বাবা মানেই বন্ধু, বাবা মানেই এটা, বাবা মানেই ওটা, মানে যেটুকু সময় আমি পেয়েছি সেইটুকু নিয়েই 10 জন্ম কাটিয়ে দেওয়া যায়। আমার বাবা যখন মারা যায় তখন আমার মায়ের বয়স 31। তো সেইখান থেকে দাঁড়িয়ে জীবনের সব শখ আহ্লাদ ত্যাগ করে, তখন আমরা ছোট, যত বড় হয়েছি বুঝেছি যে শুধুমাত্র এইদিকে একটাই ফোকাস, একটাই লক্ষ্য, যে ছেলেদের মানুষ করা। তাতে যদি আমরা এইটুকু মানুষ না হই, মানুষ হলে বা ভালো কিছু করা আমার জন্য নয়, যদি তার জন্য ভালো কিছু না করতে পারি, বাবার শাসন তো রয়েছেই ওখান থেকে, তো সেটা আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এই জন্য যাই করি আমার মনে হয় যে বাবা আমার জন্যই করছে। এটুকু। বেশ, তোমার প্রথম পর্বের প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটা তোমার দিকে আসছে। খুব মন দিয়ে দেখে তারপর উত্তর দাও। দেখে নাও।
শিশু শিল্পীর নাম কি? সোনু নিগম, সোনু নিগম। ভগবান গারে তু, ভগবান এসছে। তোমার ভগবান নাকি? ভগবান আমার ভালো লাগে, সাধারণ ভালো লাগে, তোমার পছন্দ। ও তাই নাকি? আমরা জানি না তুমি যে উত্তরটা দিয়েছো সেটা ঠিক হবে না ভুল হবে, এখন দেখে নি এই দুজন এক কি না। তার আগে তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, আমারও কেন জানি এটাই মনে হচ্ছে। বেশ, তুমি না চ্যালেঞ্জ করাই করছো ভালো। না। ও বারণ করছে করতে। বেশ, দেখে নি তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, দেখা যাক। चंदा की डोली में परियों की झोली में शहजादी। সোনু নিগম একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি জেনে নেবো? আমি আমার বাবার জন্য একটা ক্যামেরা চাই। ছোটবেলার যাবতীয়, তখন তো আমাদের সমস্ত হচ্ছে ওই রিলে তুলে ওয়াশ করানো ছবি, তখন অত ভালো ক্যামেরা থাকলেও আমার বাবার ছিল না। তো আজকে যখন একটা সুযোগ আছে, আমি বাবার জন্য একটা ভালো ক্যামেরা চাইবো। বাহ, এই যে বাবার জন্য শখের জিনিস তুমি একটা চাইলে, তা তুমি তোমার বাবা মার শখ যা ওরা তোমার সামনে বলেছেন, তুমি কি সেগুলো খেয়াল করতে পেরেছো? খেয়াল নিশ্চয়ই করতে পেরেছি, কিন্তু ইচ্ছে রাখতে পেরেছি সব সময় আমি এটা বলবো না। আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি IAS করি, আচ্ছা, কিন্তু আমি সেটা করিনি। বরং আমি সেই সময় একটা নাটকের দলের সঙ্গে যোগ দিই। বলতে ভুলে গিয়েছিলাম, সেই নাটকেও আপনি ছিলেন প্রধান নায়ক। তো আমি পারিনি তাদের সেই ইচ্ছেটা রাখতে। তো সেটার জন্য বাবা মা যে কমপ্লেন তুমি কি করেছেন, চেষ্টা করেছিলে নাকি মনে হয়েছিল বাবা না, মা? আমি ওই দিকটাতে পা বাড়াইনি। ওর IAS হওয়ার একটা বিশেষ কারণ ছিল যে আমি একটু ব্যবসা সূত্রে একটু বড় বড় হলে যেতাম, তাদের কায়দা কানুন দেখে আমার ভাল লাগতো। এবং ও, আমি বলে রাখি, সাউথ পয়েন্টে যখন পড়তো নানান ডিবেটেও পার্টিসিপেট করেছে। তখন গভর্নর ছিলেন আমাদের শ্যামল সেন, ওনার থেকে অ্যাওয়ার্ড পাওয়া, নানান ডিবেটেও ফার্স্ট হতো। সেই কারণে আমার খুব ইচ্ছে ছিল। আমার কেন জানি মনে হয়েছিল যে আমি ওই অ্যাডমিনিস্ট্রেটিভ জব, অফিস জব আমার হবে না, আমি তখন পারবো বরং না। তোমার কি মনে হচ্ছিল, কি হবে তোমার আমি যখন তুমি যদি নাটক আজকে করতে চলে যাও? অভিনয় না করতাম তাহলে আমি ডেফিনেটলি আমার স্কুলে সাউথ পয়েন্টে আমি শিক্ষকতা করতাম। মানে আমার না বলতে খুব ভালো লাগে, সেটা আমি বাবা মাকে বলি। কোনোদিনই সেটা নিয়ে রাগারাগিও হয়নি, কিছুই হয়নি। বাবা মা এখন জমিয়ে। কোনোদিন বাবা মার সঙ্গে রাগারাগিও হয়নি? মানে না, না, ওই বিষয়ে নয়, ওই বিষয়ে হয়নি। রাগারাগি তো খুবই হয়েছে, খুব। না হলে হয় কখনো? মারটার অনেক হয়েছে। মার খেয়েছো? হ্যাঁ, আমি কলেজে সেকেন্ড ইয়ার অবধি জোর মার খেয়েছি। কেন, কি করেছিলে? এক তো হচ্ছে আমার ছোটবেলার এক বন্ধু ছিল জিকো, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আর যেহেতু জিকোর বাবা মা দুজনেই চাকরি করতেন, তাই যে কোনো ছুটির দিনে জিকোকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো, আমার মা দেখবেন। আর আমার মা কোনোদিনও আমার আর জিকোর মধ্যে কোনো পার্থক্য করেননি। মানে যদি মারও হয়, দুজনেরই মার হয়েছে। তো হয়েছে কি, জিকো আমাকে ভীষণ বিরক্ত করছে, আর ও আমার মনে হচ্ছে ওকে একটা শিক্ষা দেওয়া দরকার। আমি মাকে এসে বলেছি যে টিচার ক্লাসে একটা বদমাইশ ছেলেদের লিস্ট বানিয়েছেন, জিকো হচ্ছে তার টপার, জিকোকে একটু দেখো তুমি। এবার মা যে করে হোক সেটা সন্ধান করেছেন যে সেটা কি সত্যি, করে দেখা গেছে ওটা মিথ্যে। মানে আমি জিকোকে ফাঁসানোর জন্য বলেছি। আর মা আমাকে চেয়ারের সঙ্গে বেঁধে কাগজের রোল করে জিকোর সামনে দমাদ্দম মার, দমাদ্দম মার। তো সেটা মানে মার এটা ছিল যে ও বদমাইশ, ওর বদমাইশের জন্য ওকে আমি বকতে পারি, মারতে পারি, তুই ওর নামে মিথ্যেটা কেন বলবি। আর বাবা মাঝে মাঝে আমি যখনই খুব কিছু করতাম, বাবা বলতো অনেকদিন ডোজ পড়েনি, ওর জন্য এরকম হচ্ছে একটু ডোজ দরকার। মানে ডোজ যাও তো সবই কি কাকিমা? বাবা শুধু পেছন থেকে খালি ইনস্ট্রাকশন দিয়ে তো, কোচের মতো খুব বেড়েছে। মানে ওষুধটা কিভাবে বলে দিত, তারপর বানিয়ে দিত। কিন্তু তুমি সেকেন্ড ইয়ারে গিয়ে মার খেয়েছো, মানে দারুণ ব্যাপার। আর সেকেন্ড ইয়ারে মার খাওয়াটা হচ্ছে আমি কলেজে অ্যাক্টিভ পলিটিক্সে ঢুকে যাই। তাই নাকি? হ্যাঁ। বাহ, দারুণ খবর। এবার তারপর হয়েছে কি, আমি বাড়িতে পরিষ্কার চেপে গেছি। একদিন খবরে দেখাচ্ছে যাদবপুরে আসন্ন ইলেকশন, আর একটা পোস্টারে আমার নাম। না, ওকে কিচ্ছু বলিনি, সেলফোন তো ওর সঙ্গেই ছিল। আয় বাড়ি আয়, বাড়িতে তো আসতেই হবে। তারপরে এসছে পরে মাখনের মতন ট্রিট করেছে। না, সেদিন তো কাগজের রোল ছিল না অন্য কোনো? খাস এইটা ও ছোটে, আমিও ছোটি, দুমুন দুম দুমুন। বেশ, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় ধাপের প্রথম প্রশ্নটা এবার তোমার দিকে আসবে, দেখে নাও।
আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। নমস্কার, গুড ইভিনিং দেবশঙ্কর দা। হ্যাঁ নমস্কার, আমি তোপসে বলছি, ফেলুদার তোপসে। গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে। তাহলে এতক্ষণ যে রান্নাটা দেখলেন, বাঙালি খুব প্রিয়, আপনার প্রিয়, আমার প্রিয়, সবার প্রিয় ধোকার ডালনা। খুব তো ধোকার ডালনা খান, খেতে খেতে কখনো ভেবে দেখেছেন কি কোন দুটো ডাল দিয়ে ধোকার ডালনা হয়? বলুন। কোন দুটি ডাল দিয়ে হ্যাঁ হয়? দুটো ডাল লাগে। একটা তো বোধহয় মটর ডাল। তুমি যদি চাও বাবা মার সঙ্গে কথা বলে নিতে পারো। তুমি মার সাহায্য নাও। তুমি তাহলে বলবে এটা? একটা মটর ডাল একটা ছোলার ডাল মিলিয়ে করে। আচ্ছা আচ্ছা, অন্তত বাড়িতে আমি তাই করি। মটর ডাল আর ছোলার ডাল মিলিয়ে। মটর ডাল আর ছোলার ডাল, এই উত্তর তুমি দিয়েছো। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, এটা কন্যাকুমারী বললে আমি চ্যালেঞ্জ করতাম। কাকিমা রান্না নিয়ে বলেছে, তারপর আমার চ্যালেঞ্জ। পাগল নাকি? জেঠিমা কি বলছেন? জেঠিমা একই বলছে, সব মায়ের উত্তর একই হয়। ধোকা ব্যাপারটা এমন জিনিস ধোকা দিয়ে বলা দিতে যায় পারে। না। হ্যাঁ, সেই কারণে আমরা দেখে নিই ধোকার ডালনায় কোন দুটি ডাল দেওয়া হয়। তুমি যেটা বলেছো সেটা নাকি অন্য কিছু, দেখা যাক। ধোকা বাঙালির প্রিয় একটা দারুণ নিরামিষ খাবার। দুটো ডাল ব্যবহার হয়, ছোলার ডাল, মটর ডাল। এই দুটো সংমিশ্রণে আমাদের ধোকা হয়। তার মানে ধোকার ডালনা তোমাকে আপাতত ধোকা দেয়নি। তুমি যে উত্তরটা দিয়েছো একেবারে সঠিক উত্তর দিয়েছো। তুমি পৌঁছলে 75-এ তোমাকে দাঁড় করিয়ে রেখে তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য আজকে তৃতীয় প্রশ্নটা তোমার কাছে আসবে। দেখা যাক। এক স্বপ্নতে যত্ন, এক স্বপ্নতে চুরমার, আজ দিনটা গেল বেশ, কাল হয়তো বাছার খার। এক স্বপ্নতে যত্ন, এক স্বপ্নতে চুরমার, আজ দিনটা গেল বেশ, কাল হয়তো বাছার খার। এ গোলমেলে চলায় জীবন কাকেই বা সামলায়, আমি তুমিও তারায় জীবন ঘুড়ি কেটে যায়। বো কাটা তোমার ভালোবাসা, বো কাটা জমার অভিলাষা, বো কাটা সুখী সুখী বাঁচা, বো কাটা বাঁচার কামনা। আপনাদেরকে বলতে হবে এই যে ঘুড়ি, বিশেষ ধরনের এই ঘুড়িটার এটার নাম কি? ও ভাবনায় শান দাও রে। এই যে ঘুড়িটা আমরা দেখতে পাচ্ছি, এই ঘুড়িটি কি নাম? বলছে এদিকে দেখ, আমি ভাবছি গানটাকে গেয়েছি। না না, গানটা তো না, আমি মায়ের মুখ পোড়া করবো না, মানে আমি এই প্রশ্ন না পেরে যে আমার আর আমার মায়ের মুখ পোড়া করবো এরকম কোনো ইচ্ছা মানে। হ্যাঁ, প্রশ্নটা কি ছিল দাদা? এই ঘড়িটি কি নামে পরিচিত? মুখ পোড়া। মুখ পোড়া। সুখী সুখী বাঁচা, ও কাটা বাঁচার কামনা। এই বিশেষ ধরনের ঘুড়িটার নাম হচ্ছে মুখ পোড়া। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেই উত্তরটা একেবারে সঠিক উত্তর হয়েছে। তুমি ছিলে 25-এ, 25 থেকে আরো 25 জোগাড় করে তুমি পৌঁছে গেলে 50-এ। 50-এ পৌঁছানো মানে তোমার প্রথম ইচ্ছে পূরণ। প্রথম ইচ্ছে পূরণ মানে মায়ের জন্য উৎসব উদযাপন। চলো সামনে এসো। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। খুব সুন্দর, খুব সুন্দর। সব কাটারি হ্যাপি
তোমার 4 নম্বর প্রশ্নটা তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য আসবে, সামনে আসবে, খুব ভালো করে শুনবে, দেখবে, যাচাই করবে, তারপর উত্তর দেবে। দেখে নাও। कैसी तेरी खुद गर्जी ना धूप चुने ना छाँव, कैसी तेरी खुद गर्जी किसी थोड़े टिके ना पाऊं, पर लिया अपना पैगंबर, कर लिया तू सात समंदर, फिर भी सूखा मन के अंदर क्यों रहेगा रे कबीरा, मान जा रे फकीरा, तू न जा, आजा तुझको पुकारे तेरी परछाइयाँ, रे फकीरा मान जा, रे कबीरा तू न जा, कैसा तू है निर्मोही, कैसा हर जाइया, रे कबीरा रे कबीरा रे कबीरा रे फकीरा, संग तेरे है सवेरा, रे कबीरा रे फकीरा। धूप से निकल के छाँव से फिसल के हम मिले जहाँ पर लम्हा थम गया, आसमां पिघल के शीशे में ढल के छम गया, तो तेरा चेहरा बन गया, दुनिया भुला के तुमसे मिली हूँ, निकली है दिल से ये दुआ, रंग दे तुम है गेरुआ, रंग दे तुम है गेरुआ। तेनू इतना मैं प्यार करा, एक पल विच सवार करा, तू जावे जे मैनू छड्ड के, मौत दा इंतजार करा, कि तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ये सांस आके रुके, मैं तुझको कितना चाहती हूँ, तू कभी सोच ना सके। অপূর্ব, ধন্যবাদ, ধন্যবাদ। যে 3টি গান তুমি শুনেছো, সেই 3টি গান কোন কোন ছবির? প্রথম কবিরা হচ্ছে ইজ ফ্রম ইয়ে জওয়ানি হে দিওয়ানি, সেকেন্ড হচ্ছে গেরুয়া, দ্যাটস ফ্রম দিলওয়ালে, লাস্ট যেটা গাইলো তেরে লিয়ে দুনিয়া ছোড় দি হ্যায়, দ্যাট ইজ ফ্রম এয়ারলিফট। বেশ, এটাই তোমার উত্তর? হ্যাঁ। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? বেশ, এবার উজ্জয়িনীর কাছে আমরা জেনে নিই যে যে উত্তরটা ওর কাছ থেকে পাওয়া গেল সেটা কি ঠিক হলো না ভুল হলো? আমি অলরেডি হ্যাপি হয়ে গেছি, একদম কারেক্ট উত্তর। ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, কারণ তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো। এবং সেই সঙ্গে তুমি পৌঁছে গেছো আরো 25 জোগাড় করে 75 থেকে 100তে পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ এবং মায়ের জন্য একটি বিশেষ পুরস্কার এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া, দারুণ পছন্দ, খুব ভালো, খুব সুন্দর। এখন থেকে সব কাটাবি, হ্যাপি বার্থডে। ধন্যবাদ। এই প্রশ্নটাই খুব ভালো ছিল, যার জন্য বাবা এবং মায়ের একসঙ্গে দুটো ইচ্ছে পূরণ হলো। আচ্ছা, তুমি যেদিন প্রথম পৃথিবীতে এলে দুজনেই ওদের সবচেয়ে বড় ইচ্ছে পূরণ করলেন এবং সবচেয়ে বড় পুরস্কার পেলেন। তুমি কাঁদছো কেন? আনন্দে। সৌরভ, তোমার দ্বিতীয় ইচ্ছেটা তোমার কাছে জানতে চাইবো। দ্বিতীয় ইচ্ছেটা আমার একটা মাকে খাট দেওয়ার ইচ্ছা, কারণ মায়ের খাটে মাই বেচারা শুতে পারে না, আমি কি সবসময় শুয়ে থাকি, সেই জন্য মায়ের জন্য একটা খাট। কারণ মায়ের খাটটা আমার খুব পছন্দ, কারণ ছোটোবেলার স্মৃতি গন্ধ সবই খাটে রয়েছে, তো যতই আমার ঘরে আলাদা থাকুক আমি ওই মায়ের ঘরে গেলে খুব স্ট্রেসড, আমার ঘুম আসছে না, মন ভালো নেই, যাবো শুয়ে পড়বো, ম্যাজিক্যাল খাট বোধ হয়।
বাবা মা সবাইকে ওই খাটটা আমি একসাথে শেয়ার করেছি। দুটো অত্যাচার করি মাকে, এক হচ্ছে মায়ের খাট দখল করে নিই, আর দুই আমার বাড়িতে বহুবার রান্নার লোক এসছে, আমি তাদেরকে টিকতে দাওনি এবং মাকে শরীর খারাপ নিয়ে আমার জন্য রান্না করতে আমি পারি না খেতে। কি হয় অসুবিধা তোমার? অন্য কারোর হাতে আমার মানে মার ওপর কখনো অত্যাচার হচ্ছে বলে মনে হয় না? হ্যাঁ হয়, কিন্তু এই অত্যাচার আমি আরো চালিয়ে যাবো কিছুদিন, এটা আমি তোমার সামনে কথা দিয়ে গেলাম। যদি কোনোদিন দাদা বলে দিলাম এটা ভালো লাগেনি, হ্যাঁ না লাগতেই পারে, করে নে রাতেরটা, পারবো না মানে পুরো চোট খেয়ে যায় যাকে বলে। বাবার জাল ইমোশনাল অত্যাচার হয়ে যায়। ও এরকম মানে যখন দেখে আমার মুড অফ, আমি ভালো লাগছে না, তারপরে ও শুটিং করে অনেক রাত্রিরে আসলো, তখন এসে এরকম উল্টো পাল্টা করবে। মা এখন রাত্রির তো 2টো বাজে, তুমি কি আমার জন্য একটু কিছু করে দিতে পারবে? রাত্রি 2টোর সময়? এটা ডাকাতি। হ্যাঁ ডাকাতি তো, দরকার হলে তুই করে খা, আমি তোকে করে দিতে পারবো না, তা না বিয়ে কর। আমি ঠিক ভাবছিলাম কোনোভাবে এই প্রশ্নে তুলেই আমার মাথায় এসছে যেখান থেকে হ্যাঁ অন্যদিকে। এটাকে এমন ভাবে করছে কেন? একটা সমাজ বিরোধী ব্যাপারে। সমাজ বিরোধী না, আবার কিছু কঠিন প্রশ্ন আসবে যেগুলোর আমি আবার মানে কি উত্তর দিতে পারবো কিনা জানি না। কিন্তু মার এই আবেদনে সাড়া দিচ্ছে না কেন? আমি নিশ্চয়ই দেব, কিন্তু সত্যি কথা বলতে জীবনের বেশ কিছু টার্গেট ফুলফিল করতে হয়েছে। টার্গেট মানে যেটা প্রয়োজন ছিল, বিয়ে করতে তো অবশ্যই ইচ্ছে, এটা একটাই জীবন, এটা একটা জীবনের পূর্ণতা। বাড়ি ঘরদোর করে চারদিকের অনেক দায়িত্ব নিয়ে সবটা মিলিয়ে এটা হয়তো একটু ব্যাক বেঞ্চে চলে গেছে, বাট সেগুলো আমি অনেকটাই সলভ করে নিয়েছি বা অনেকটাই আমার এখন আয়ত্তের মধ্যে, তো হোপফুলি এটাও তাড়াতাড়ি করে ফেলবো। সত্যি আমার হাজবেন্ড মারা যাবার পর থেকে একটা বিরাট ছিল, আমি তখন একা লড়তাম, তারপরে ও এই কিছুদিন যাবত আমার। তখন আপনার 2 সন্তান আর আপনি একা ফাইট। মোটামুটি বুঝে গিয়েছিলাম যে আমার 2টো ছেলেকে মানুষ করতে হবে, আর সব থেকে আমার আর একটা মাথায় ছিল যে আমার শাশুড়ি বলেছিলেন যে মায়ের যদি 1 ফোঁটা কালির ছিটে লাগে ছেলেদের কলঙ্ক। এই 2টো কথাকে মেনে আমি 2টো ছেলেকে যথেষ্ট মানে কি আমি কিভাবে কষ্ট করেছি। আমার মা ডোর টু ডোর সেলসেরও কাজ করেছে এবং পরে আমি কেএমডি এর কন্ট্রাক্টরি করেছি, সেটাও কিন্তু মূলত পুরুষরাই করে, সিভিল কন্ট্রাক্টরি করেছি। বাবা সে তো অনেক ঝঞ্ঝাটের কাজ, মানে এগুলো কোনো প্রস্তুতি ছিল না, হঠাৎ করে একদিন আপনাকে শুরু করতে হলো। আমার বাবা যখন বেঁচে ছিলেন আমি বলি যে সকালবেলা আমার ঘুম ভাঙতো জিলিপির রস দিয়ে। আমার মা কখনো নিজে বেডটি করে খেয়েছে বলে আমার মনে পড়ে না, সেটা আমার বাবাই করে দিতেন। মানে বাবা ছিলেন সারাদিন বাইরে কাজ করবে, যে সময়টা বাড়িতে সেই সময় ছেলে বউকে কতটুকু ভালো রাখা যায় তার ফিজিক্যালিটিস দিয়ে। খুবই যত্নবান হাজবেন্ড ছিলেন, খুবই যত্নবান পিতা এবং হাজবেন্ড। তারপর একটা অঘটন ঘটলো, তারপর থেকে পৃথিবীটা আমার কাছে বদলে গেল, আমার মায়ের কাছে আমাদের কাছে বদলে গেল, যে এইরকম একটা হতে পারে। ওই রকম আরামদায়ক একটা জীবন কাটানোর পর মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, মানে বাবা মারা যাওয়ার পর আমরা কলকাতা শহরে প্রায় 13-14টা বাড়ি চেঞ্জ করেছি, মানে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ভাড়া যাচ্ছে 1 বছর 11 মাস। পেছনের লোককে চিনতে আবার আর একটা বাড়ি আমাকে করতে হতো। তখন একসঙ্গে এত অ্যাডভান্সের টাকা আমি কার থেকে চাইবো? কারোর থেকে চাইতাম না, নিজের গয়না বিক্রি করে অ্যাডভান্সের টাকা দিতাম। তার মানে আমার 6 মাস 8 মাস আমার আর সেখানে ভাড়া দিতে হলো না, আবার একটা গয়না বিক্রি করতাম, করে অ্যাডভান্সের টাকা দিতাম। এই যখন বিকম পাস করে ভালো রেজাল্ট করলো, তখনই ও একটা চাকরিও পেয়েছিল। 3 মাস বাদে আমি দেখছি আমার ছেলের চুলগুলো লাল হয়ে যাচ্ছে, গায়ের রংটা না তামাটে হয়ে যাচ্ছে, রোদ্দুরে সেলসের কাজ করতো। আমি বললাম তোমার যত দিন না তুমি নিজের পায়ের তলায় মাটি শক্ত করতে পারছো, আমি তোমার পাশে আছি, তোমাকে কোনো চাকরি করতে হবে না। এবং আমি যেদিন প্রথম দাদা স্টুডিওয় ঢুকি কাজ করতে, আমার একটাই লক্ষ্য ছিল, একটাই চাহিদা ছিল, ভালো কাজ করতে হবে, অনেস্টির সাথে কাজ করতে হবে, সেটা তো করতেই হবে, কিন্তু যা উপার্জন করব সেটা দিয়ে একটা আমাকে বাড়ি করতে হবে। ওই ঘুরে বেড়ানোর দিনগুলো মনে ছিল মাথায়? একদম। আমার হাজবেন্ডের জমিটা ছিল, যে জমিটাকে এখন 4 তলা বাড়ি করেছে। क्या बात। আজকে চাইলে তুমি অনেককে ওই বাড়িতে ঠাঁই দিতে পারো। হ্যাঁ একদম। এখন আপনার কেমন লাগে অতগুলো ঘর? এখন হয়ে গেছে কি বলুন তো, তখন লোক ছিল অনেক কিন্তু ঘর ছিল না, আর এখন জায়গা বেশি লোক কম। একটা বাথরুম, এমন ফ্ল্যাটে রয়েছি কোনো রকম লোকজন এলে বিপদ, এখন 5টা বাথরুম 2টো মানুষ। এটা জীবনের একটা অদ্ভুত খেলা। অদ্ভুত খেলা। বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, আমি বলেছি সৌরভ এইবার একটা বউ চাই আমার, এইটা যদি তুমি না দাও তাহলে তোমার 1 বছর টাইম দিয়েছি, 1 বছরের মধ্যে আমি রান্না আর করবো না।
বেশ, তোমার দ্বিতীয় ধাপের প্রথম প্রশ্নটা তোমার কাছে আসছে, খুব মন দিয়ে দেখো, বিচার করো, তারপর উত্তর দাও। দেখে নাও। আমরা তিনটে দৃশ্য দেখলাম, এই তিনটে দৃশ্য দেখে এর মধ্যে থেকে কোন একটি শব্দের কথা বোঝানো হলো? গজ। বেশ, ব্যাখ্যা করো। এই যে গজ ফার্স্ট এড বক্স, বেশ, গজ মিসিং ছিল 22 গজ। 22 গজ মানে ক্রিকেটের 22 গজ, পিচের মাপ। এটাই তোমার উত্তর তো? তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না না, চ্যালেঞ্জ করো না। করবে না? না, মাইনাস হয়ে যাবে। বেশ, এই তো খেলোয়াড় নিজেই বলছে, নিজেই উত্তর দিচ্ছে। বাহ, তোমার উত্তরটা নিলাম গজ। এবার দেখে নি তোমার যে ব্যাখ্যা উত্তর সেই দুটো ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। তার মানে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি ছিলে 50-এ, পৌঁছে গেলে 75-এ। আর একটি প্রশ্নের অপেক্ষা, তারপরেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়েছে, তৃতীয় ইচ্ছেটা কি? মায়ের ইচ্ছে একটা ভালো বোন চায়না সেট, আমি যদি উত্তর দিয়ে পারি সেটা। বেশ, এই যে সংসারের খুঁটিনাটির মধ্যে ঢুকলে তুমি যে সংসার পেতেছো, এই তোমার সংসার করার ধরন আর তোমার বাবা মার সংসার করার ধরন, এই দুটোকে কখনো মেলাও বা কখনো বোঝবার চেষ্টা করো? সেটা তো আলাদা, অবশ্যই আলাদা তো হবেই। আর আরও একটা ব্যাপার, যেটা আমি মানে আমার এই বাবা মার কাছ থেকে গিয়ে আমি আমার আরেক বাবা মার কাছে থাকি। বটি, অর্ককে তুমি পেলে কোত্থেকে? যাদবপুর ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, আবার সেই যাদবপুর? তা কি মানে এই অর্ককে পাওয়ার ইতিহাসটা কি? বিষয়টা সহজ তো নয়, বিষয়টা অত্যন্ত জটিল। আমার বয়স এই মুহূর্তে 27। এর মধ্যেই আমি লাইফে বেশ বড় ধরনের একটা ঝঞ্ঝাট তৈরি করে ফেলেছিলাম। আমি খুব ছোট বয়সে, 21 বছর বয়সে একজনকে খুব বন্ধু ভেবে তাকে আমি বিয়ে করেছিলাম। এবং সেই বিয়েটা লাস্ট করেনি। সেই বিয়েটা 3 বছরের মাথায় শেষ হয় এবং সেবারেও সেই ছেলেটি আমারই নির্বাচন ছিল। এবং যেহেতু আমি সেই বিবাহ বিচ্ছেদ চাইনি, উল্টো দিকের মানুষটা সে এমনই একজন মানুষ, বা তাকে আমি এমনই বন্ধু ভাবতাম আর ভালোবাসতাম, তাকে কোনোভাবে কাঠগড়ায় দাঁড় করানোরও আমার কোনো ইচ্ছা হয়নি। আমার বন্ধু, সে আমার সাথে আর থাকতে ভালোবাসছে না, সে অন্য কারোর সাথে থাকলে বেশি খুশি থাকবে, সে এগিয়ে যেতে চাইছে। হ্যাঁ, আমি প্রচুর কেঁদেছি, কিন্তু তাকে কাঠগড়ায় দাঁড় করাবো, তার পেছনে পুলিশ লেলিয়ে দেবো, কারণ সে এরকম পথেও গেছে যেখানে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেত। আমি কিছু করিনি। আর আমার দিক থেকে আরও যেটা ভীষণ মুশকিল হয়ে যায়, সেটা হচ্ছে আমি অসম্ভব অসুস্থ হয়ে পড়ি। মানে ধাক্কায় কি জানি কিসে কমপ্লিট নার্ভাস ব্রেকডাউন হয়ে গেল। আমি ফ্লোরে শুটিং করতে করতে ধপাস পড়ে গেলাম।
আমি যখন ওই রকম অসুস্থ এবং আমার বাবা মা আমাকে নিয়ে এলেন আমার বেহালার বাড়ি থেকে আমার বাবা মার বাড়িতে, গাঙ্গুলি বাগানের বাড়িতে নিয়ে আসবার পর আমি যখন একটু একটু সারলাম, ধরুন মাস 2-3 বাদে, আমার বাবা আমি একদিন খুব হাসছি। অ্যাকচুয়ালি আমি খুব কথা বলি, খুব হাসি, সব কিছুতেই মজা পাই। আমার মা মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, এত মজা কিসের। আমার বাবা আমাকে দেখে বলেছিলেন যে ওই বাড়িতে তুই যদি থাকতি, এই হাসি মুখটা কেন তোকে আমি বেঁচে ফেরত পেতাম না। তাই এই ক্যামেরাটা পেয়ে মনে হয় আমার বাবার প্রথম টার্গেট যে আমি এরকম বকবক করছি আর হাসছি, এই একটা খচাক করে ছবি তুলে নেওয়া। আমার বাবা সেটাই করবেন। এই পুরো প্রসেসটা আমি এতটা শান্তভাবে আজকে এখানে বসে হাসতে হাসতে বলতে পারছি, এই দুজনের জন্য অসম্ভব শক্তিশালী দুজন মানুষ। নিশ্চয়ই এদের উপরেও আরো ডাবল শক্তিশালী দুজন মানুষ আছেন যাদের বয়স 80 বছর। আমার দাদু এবং দিদা তারা দুজনেই জীবিত এবং তারা বসে বসে দেখছিলেন যে তাদের 25 বছরের নাতনির ডিভোর্স হচ্ছে। তারা দেখছিলেন। আমার দাদু ওই অবস্থায় দাঁড়িয়ে বললেন, শোনো মা, যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ভালোর জন্য হচ্ছে। এবার ভালোটা আবার তোমার তো ভালো নাও লাগতে পারে না, ওর জন্য এখন আর ভেবো না কিছু, একটু সেরে টেরে ওঠো, MA-টা কমপ্লিট করো। দেবুদা, আমি সেরে উঠলাম, আমি MA কমপ্লিট করলাম, আমি আবার কাজে ফিরে এলাম। আমার বাড়ির পরিবেশটা, আগে মা বাবার সঙ্গে আমার খুব খিটিমিটি লাগতো। আমার মা বাবা বোধহয় নিজেরা গোপনে একটু আলোচনা করে নিলেন যে আর খিটিমিটি করলে চলবে না, এবার একটু দারুণ মজা করতে হবে, এবং সেটা শুরু হলো। অ্যান্ড আই হ্যাভ অ্যান ইনক্রেডিবল ফ্যামিলি। অর্ক আমার 8 বছর পুরনো যাদবপুর ইউনিভার্সিটির বন্ধু। ওর সাথে আমার কোনোদিন কোনো প্রেম ছিল না। অর্কদীপ্তর জন্য কোনো দুর্ঘটনা ঘটেনি আমার জীবনে। এই সব কিছু যখন হয়ে গেল, ও তখন হায়দ্রাবাদে চাকরি করে, ও কলকাতায় ফিরছিলই, ও এসে আমার বাবা মাকে ডিরেক্টলি বললো আমি প্রিয়াকে বিয়ে করে নিই, এবং অর্কদীপ্তর বাবা মা এলেন। দেবতা, বিশ্বাস করবেন না, আজ পর্যন্ত অর্কদীপ্তদের আমাদের যদি রাবণের গোষ্ঠী হয়, ওদের ডাবল রাবণের গোষ্ঠী। এত লোক বাড়িতে, একটা লোক, একজন দাদা, একজন বৌদি, একজন দিদি ভাই, একজন জামাইবাবু, কেউ একটা আঙুল কোনোদিন আমার দিকে তোলেননি। অর্কদীপ্তর বাবা মা আমার বাবা মা। আমি যদি আরেকটা সুযোগ কোনোদিন এখানে পাই, আমি কিন্তু অর্কদীপ্তর বাবা মার সাথে আসব। আর অর্কদীপ্ত তো কোনো তুলনাই নেই। মানে আমি এবারে বুঝতে পারছি যে বন্ধুর আসল সংজ্ঞা কি। ভাগ্য নির্ধারিত ছিল, কিংবা হয়তো বলতে চেয়েছিল, তুমি বলতে দাওনি, তাও হতে পারে। ওই একটা কবিতা আছে না, একটি কথার দ্বিধা থর থর চুড়ে ভর করেছিল 7টি অমরাবতী, একটি নিমেষ দাঁড়ালো সরণি জুড়ে, থামিল কালের চিরচঞ্চল গতি। আমি তো খুব ভালো আছি এখন, রিয়েলি। মানে অর্কদীপ্তর সঙ্গে ইটস আ সেলিব্রেশন অফ লাইফ। বাহ, সেলিব্রেশন চলতে থাকে। মানে এই সিচুয়েশনে ওর জন্য আমার 2 লাইন বলতে ইচ্ছা করছে দাদা। বলে ফেলো। आपने गम की कभी नुमाइश ना कर, अपने नसीब की कभी आजमाइश ना कर, जो तेरा है वो तेरे पास ज़रूर आएगा, हर रोज़ उसे पाने की ख्वाहिश ना कर, तकदीर बदल जाएगा अपने आप ही मेरे दोस्त, मुस्कुराना सीख ले और वजह की तलाश ना कर। क्या बात। জীবন হলো সেই ক্যানভাস যা আমাদের সব সময় কিছু না কিছু দেখাচ্ছে। আমরা দেখছি কি, এটাই হলো আসল। তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার 3rd লেভেলের প্রথম কোয়েশ্চেনটা তোমার দিকে আসবে। তার আগে তোমাকে মনে করিয়ে দেবো, তোমার জন্য একটি জাদু প্রশ্ন বরাদ্দ আছে। এটা চাইলে তুমি 1 লাফে 50 নিয়ে 150-এ পৌঁছতে পারো এবং এই ইচ্ছে পূরণ করতে পারো। তুমি কি সেটা এখন চাইবে, নাকি সাধারণ প্রশ্নই চাইবে? না, আমি এমনি যাই। মাঝখানে একটা রিস্ক নিতে ইচ্ছে করে না জীবনে চলতে চলতে? না, একটু দেখি। বেশ, এখন তুমি সাবধানী। তোমার তৃতীয় ইচ্ছে পূরণের জন্য প্রথম প্রশ্নটা তোমার কাছে আসছে, ভালো করে দেখো, তারপর উত্তর দাও। দেখা যাক। পুজো হোক বা যে কোনো মঙ্গল অনুষ্ঠান, বঙ্গনারী আর লাল পাড় সাদা শাড়ি যেন সমার্থক। ঠিক তেমনই দক্ষিণ ভারতেও রয়েছে একটি শাড়ি। এই শাড়িটিও সাদা, তবে এর পাড়টি সোনালি।
দক্ষিণ ভারতের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে সোনালী পাড় সাদা রঙের এই শাড়ি। এই শাড়িটির নাম কি? দক্ষিণ ভারতের এই বিশেষ শাড়িটির একটি নাম আছে, সেই নামটি কি? একটা তো এই শাড়িগুলোকে খুব কমন ভাবে আমরা সাউথ কটন শাড়ি বলে থাকি। সাউথ কটন কিন্তু শুধু এই দুটো রঙের দিয়ে তৈরি হয় না, এখানে যে দুটো রং তুমি দেখতে পেলে আচ্ছা, অনেক রকম রং সেখানে সাদা ব্যবহার করা হয়। গোল্ডেনই। হ্যাঁ, যেমন আমরা বললাম লাল পেড়ে শাড়ি, হ্যাঁ, সাদা আর লাল, হ্যাঁ, আমরা একটা বিশেষ কাজে পরি, তাছাড়াও পরি, হ্যাঁ, তেমনি এটাও একটা বিশেষ শাড়ি যেটা একটা বিশেষ নাম আছে। মা তুমি বলতে পারবে মা? কেরালিয়ান সিল্ক। কেরালিয়ান সিল্ক কেরালার একটা যে কোনো বিশেষ ভালো অনুষ্ঠানে বিয়ে টিয়েতে পরে, পুজোতে এরা পরে এটা ওদের। কেরালিয়ান সিল্ক, এর আর কোনো নাম নেই? সৌরভ, যদি উত্তরটা মনে আসে তাহলে সেটিকে ধারণ করো। তোমার কাছে এবার উত্তর চাই, আর সময় দেওয়া যাবে না, এটি সাধারণ প্রশ্ন। আমি সাউথ কটনই বললাম। সাউথ কটন, বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? শাড়ির কথা আমি বলবো কিভাবে, বোনের কথা শুনে বলো তো দাদা। হ্যাঁ, এটা তো অনেক সময় শাড়ি পরা মানুষজন এখানে মানে বিখ্যাত। তাতে কিছু যায় আসে না, শাড়ি জুগিয়ে দেন যারা, তারা অনেক পুরুষ মানুষ করবে না। তুমি বলেছো সাউথ কটন, আমরা দেখে নিই তোমার কাছ থেকে উত্তর যেটা পাওয়া গেল সেটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। এই শাড়িটির নাম কেরালা কটন। তুমি মা যে উত্তরটা দিয়েছিল তার কাছাকাছি ছিলে, তুমি যদি দুটোকে মেলাতে পারতে। অতএব তুমি যে উত্তরটা দিয়েছো সেই উত্তরটা ভুল হয়েছে। তোমাকে আপাতত 100-তে দাঁড় করিয়ে রেখে আমরা যাব তোমার কাছে। তোমার সেই কাঙ্ক্ষিত প্রশ্নটা আসছে যা তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে পারে, দেখা যাক। मैं रंग शरबतों का तू मीठे घाट का पानी। মূলত উত্তর ভারত এবং পাকিস্তান থেকে আগমন এই শরবতের। এর প্রধান উপকরণ লেবুর রস, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বিট নুন দিয়ে বানানো একটি মশলা আর চিনির সিরাপ। হ্যাঁ, আর অবশ্যই জল। তবে অনেকে জলের বদলে সোডাও ব্যবহার করে থাকেন। घाट का पानी मुझे खुद में घोल दे तो मेरे यार बात बन जानी। रंग शरबतों का এই পানীয় দেখতে লেবুর শরবতের মতো হলেও এর একটি পোশাকি নাম আছে। तू मीठे घाट का पानी। এই শরবতটি কি নামে পরিচিত? জিভে জল আনা এই শরবতটি কি নামে পরিচিত? শিকাঞ্জি। শিকাঞ্জি, ভাববার অবকাশ নেই। অসাধারণ। ঠিক কি ভুল আমরা পরে বিচার করব, তার আগে তোমাকে জিজ্ঞেস করব, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, বেশ, তুমি যে উত্তরটা দিয়েছো শিকাঞ্জি, দেখে নি তোমার দেওয়া উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। हाय देव शंकर दादा, नमस्कार। ये जो शरबत बनाया है ये सोडा शिकंजी है, बहुत फेमस है। যেহেতু এটা সোডা দিয়ে করেছে তাই সোডা শিকঞ্জি বলছে, কিন্তু আদতে তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা। তুমি ছিলে 75-এ, এক লাফে চলে গেলে 100-তে। 100-তে পৌঁছানো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ এবং মায়ের জন্য একটা বিশেষ পুরস্কার পাওয়া। চলো আমরা সেই উৎসব করি, এসো সামনে এসো। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কাটাবি। হ্যাপি বার্থডে। মার ঘর ক্রমশ সেজে উঠছে। মানে আমি কিন্তু দাদা বাড়িটা কোনো কন্ট্রাক্টরকে দিয়ে করাইনি, কোনো প্রমোটারকে দিয়ে, পুরোটা কিন্তু আমি দাঁড়িয়ে করেছি। বাড়ির মধ্যে সব থেকে বেশি যত্ন করে মায়ের ঘরটাই বানিয়েছি।
আসলে মা যে তোমাকে দাঁড়িয়ে থেকে প্রতিদিন একটা একটা করে ইট দিয়ে, সিমেন্ট দিয়ে, বালি দিয়ে একটু একটু করে তোমাকে যে গড়েছেন, ও তো দাঁড়িয়ে থেকে। এবং আর একটা কথা বলতে চাই যে এই রাউন্ডে যে সোনার হার মাকে পাওয়া যাবে, হ্যাঁ, এরকম অনেক সোনার হার ক্যাপসুল হয়ে গেছে চোখের সামনে। সোনার হার যখন গলিয়ে ফেলা হয় এরকম একটা ক্যাপসুলের মতো দেখতে লাগে, আমি দেখেছি বহুবার। বেশ, তাহলে আজকে ওইখানে বসে তোমার মার জন্য এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে দেওয়া একটা বিশেষ হার এবং কানের দুল, সেটা ওখানে বসে পরিয়ে দাও মাকে। কন্যাকুমারী, তুমি আছো তৃতীয় ইচ্ছে পূরণের জন্য অপেক্ষায়। আপাতত তোমার কাছে একটি প্রশ্ন পড়ে আছে আর একটি জাদু প্রশ্ন আছে। তুমি একটি প্রশ্ন নিলে পৌঁছবে 125-এ, আর জাদু প্রশ্ন নিলে পৌঁছে যাবে 150-এ। তুমি কোনটি নিতে চাও? জাদু প্রশ্ন। জাদু প্রশ্ন, বেশ। এই সঙ্গে তোমাকে জিজ্ঞেস করবো, যেহেতু তুমি 100-তে দাঁড়িয়ে আছো এবং তুমি যদি ওর প্রশ্নকে চ্যালেঞ্জ করে 50 নম্বর জোগাড় করে ফেলতে পারো, তাহলে তুমি পৌঁছে যাবে 150-তে। অতএব তোমার তৃতীয় ইচ্ছেটা একবার জেনে নেবো। মাকে দিয়ে এত রান্না বান্না করাই, জোর করি, তো মায়ের রান্নার জিনিসপত্র চিমনি যদি তাই হোক, নাহলে মাকে দিয়ে এত রান্না বান্না করাই জোর করি, এবার একটি বউ চাইছি এরকম বলবো না, সেটা মায়ের জন্য একটা চিমনি চাই, মা রান্না করতে ভালোবাসে তো। বেশ, ঠিক আছে, আমরা দেখে নিই তোমার জন্য আজকের কোন জাদু প্রশ্নটি আছে, দেখা যাক। অসমীয়া সংস্কৃতিতে এই বিশেষ রকমের বস্তুটি একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। বিবাহ অনুষ্ঠান থেকে বিহু নাচ, প্রায় সর্বত্রই সম্মানের প্রতীক হিসেবে এটিকে ব্যবহার করা হয়। বিহু উৎসবের সময় যুবকরা এটিকে মাথায় বাঁধে, তাই এর অপর নাম বিহুয়ান। বিয়ের সময় ব্যবহার করা হয় যেগুলি, তার নাম আনাকাটা। এই কাপড়টিকে কি বলা হয়? অসমের এই বিশেষ কাপড়টিকে কি বলা হয়? একটি নাম আছে। হ্যাঁ, মেখলা। সেটা দিয়ে মেখলা গামছা হয়, মেখলা চাদর হয়, শাড়ি হয়। আমার মনে হচ্ছে মেখলা বলে এটাকে। মেখলা বলে একটা জিনিসকে আমরা জানি, কিন্তু এটা কি সেইটাই? তো মেখলাই মনে হচ্ছে। মেখলাই মনে হচ্ছে তোমার। বেশ, তোমার এই উত্তরটা কি নেব? হ্যাঁ। তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। বেশ, এইবার আমরা যাচাই করে নিতে চাইবো তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেই উত্তরটা কি আমাদের জানা উত্তরটার সঙ্গে মিলছে, অর্থাৎ সত্য উত্তরটা কি, দেখা যাক। অসমীয়া সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ হল গামোচা। অনুমান করা হয় গা মোছার কাজে ব্যবহৃত হয় যে গামছা, তারই অপভ্রংশ রূপ হয়ে গামোচা শব্দটি এসেছে। এটির পোশাকি নাম যদি বলো, অসমে মূলত এটিকে ডাকা হয় গামোচা বলে। আচ্ছা। হ্যাঁ, তো বিশেষ নাম, বিশেষ জিনিস। অতএব তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা ভুল হয়েছে দুর্ভাগ্যজনকভাবে। তুমি আছো দ্বিতীয় ইচ্ছে পূরণ করে 100 নম্বরে। এবার তোমাকেও জিজ্ঞাসা করবো, তুমি কি জাদু প্রশ্ন চাইবে নাকি সাধারণ প্রশ্ন চাইবে? তুমি যা জাদু দেখালে এরপর জাদুই হোক। বেশ, তোমার 50 নম্বরের জাদু প্রশ্ন তোমার দিকে আসবে। এই প্রশ্নের হাত ধরে তুমি পৌঁছে যেতে পারো তোমার কাঙ্ক্ষিত তৃতীয় ইচ্ছে পূরণে। তুমিও খুব মন দিয়ে দেখো, চাইলে তুমি চ্যালেঞ্জ করে তোমার তৃতীয় ইচ্ছে পূরণে পৌঁছে যেতে পারো। আমরা দেখে নিই তোমার জন্য আজকের বরাদ্দ জাদু প্রশ্নটি কি অপেক্ষায় আছে, দেখা যাক। সংস্কৃতির শহর কলকাতা, তার মধ্যমণি একাডেমি অফ ফাইন আর্টস, স্থাপিত 1933 সালে কলকাতা মিউজিয়ামের একটি ঘরে। 1950 সালে জওহরলাল নেহেরু এবং বিধানচন্দ্র রায়ের উদ্যোগে উঠে আসে সেন্ট পলস ক্যাথিড্রালের পাশে। একসময় কলকাতায় ছবি এক্সিবিশন করার গ্যালারি এবং নাটক করার মঞ্চের বিশেষ অভাব ছিল।
সে সময় একাডেমি অফ ফাইন আর্টস হয়ে ওঠে ছবি এক্সিবিশনের মূল ভেন্যু। গ্রুপ থিয়েটার মুভমেন্টের কেন্দ্রবিন্দু ছিল একাডেমি। কলকাতার সাংস্কৃতিক ইতিহাসে তাই এই সংস্থার নাম চিরকাল লেখা থাকবে। একাডেমি অফ ফাইন আর্টস কে স্থাপন করেন? একাডেমি অফ ফাইন আর্টস কে স্থাপন করেন তুমি জানো? কে হতে পারেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কাছে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সম্পর্কিত একভাবে বলা যেতে পারে। গেছো এর মাঝে সময় পাওনি বোধহয় না একাডেমি অফ ফাইন আর্টস ওইদিকে যাওয়ার? এর মাঝে আমি সময় পাওনি, তার গেলেই তুমি বুঝতে পারতে। একাডেমি অফ ফাইন আর্টসকে আমরা আরো নানান নামে ডাকি এখন। এবার একটা উত্তর চাই। একটা উত্তর দাও, আর সময়। অন্নদা শঙ্কর রায় হতে পারে। অন্নদা শঙ্কর রায় হতে পারে। তুমি বলছো অন্নদা শঙ্কর রায়? অন্নদা শঙ্কর রায়। তাহলে তোমার এই উত্তরটা নিলাম। নাও। তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? আমি চ্যালেঞ্জটা নিচ্ছি। হ্যাঁ, ইজ ইট লেডি রানু মুখার্জি? নিশ্চিত হয়ে উত্তর দাও, প্রশ্ন করো না। লেডি রানু মুখার্জি। লেডি রানু মুখোপাধ্যায় মানে স্যার বীরেনের স্ত্রী। তোমার এই উত্তরটা নিলাম। ও বলেছে অন্নদা শঙ্কর রায়, তুমি বলেছো লেডি রানু মুখার্জি। যারই ঠিক হোক সে তৃতীয় ইচ্ছে পূরণ করতে পারবে। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা দেখি কার ইচ্ছে আমরা পূরণ করতে পারলাম। দেখা যাক। একাডেমি অফ ফাইন আর্টস স্থাপন করেন লেডি রানু মুখার্জি। তার মানে লেডি রানু মুখার্জি একাডেমি অফ ফাইন আর্টস তৈরি করেন, যেটি এখন সম্প্রতি লেডি রানু মুখার্জি নামেই পরিচিত। অতএব তোমরা যদি এখন যাও তাহলে দেখবে ওখানে লেখা আছে লেডি রানু মুখার্জি মঞ্চ। যাই হোক, তোমার উত্তরটা সবিশেষ ঠিক হলো। ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। এবং দুর্ভাগ্যজনকভাবে তোমার উত্তরটা ভুল হলো। এই যাত্রায় তুমি 100 থেকে পৌঁছে গেলে 150-এ। 150-এ পৌঁছানো মানে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়ার সময় এসেছে এখন থেকে। আমি এখান থেকে জেঠিমাকে একটা দেব। হ্যাঁ, আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে। আপনার সেখানে যাবে নিশ্চয়ই। কন্যাকুমারী, তুমি তৃতীয় ইচ্ছে পূরণ করেছো। তোমার চতুর্থ ইচ্ছে পূরণ হয়ে যেতে পারে। তোমার একটি প্রশ্ন হাতে আছে, ওর একটি প্রশ্ন আছে, তাই তোমার 4 নম্বর ইচ্ছেটা কি? আমি চাই আমার মা বাবা বেড়াতে যান, মেবি কোনো হিল স্টেশনে, নৈনিতাল হোক, হিমাচল প্রদেশের আর কোনো জায়গা হোক। বাহ, বাবা মার জন্য বেড়ানো। হ্যাঁ। তোমার আজকে সর্বশেষ প্রশ্নটি তোমার দিকে ধেয়ে আসছে। দেখা যাক প্রশ্নটা কি। বাংলা সিনেমার হিরো বলতে তো একজনের কথাই মনে পড়ে, তাই না? গুরু উত্তম কুমার। উত্তম কুমার কিন্তু ভিলেনের রোলও ফাটিয়ে দিয়েছেন। মফস্বল এক শহর, সেই শহরে এক দোর্দণ্ড প্রতাপ ব্যবসায়ী হলেন উত্তম কুমার। লম্পট, ব্যভিচারী, অত্যাচারের চোটে বউ বাচ্চা নিয়ে বহুকাল বাড়ি ছাড়া। সেই ছেলে বড় হলো। ছেলের রোলটা করেছিলেন পার্থ মুখোপাধ্যায়। সে ছেলে বড় হয়ে কলকাতা থেকে বাবার সঙ্গে দেখা করতে এলো। এখান থেকেই ছবির শুরু। সুপ্রিয়া চৌধুরী ছিলেন, গল্পটা ছিল প্রফুল্ল রায়ের। পীযূষ বসু ছিলেন পরিচালক। কিন্তু ছবির নামটা কিছুতেই মনে পড়ছে না।
ওই বুড়ো বয়সে যা হয় আর কি। ভেবে বলুন তো ছবিটার নাম কি? ইনি হলেন মণিদিদা। সংসার সামলেছেন দু হাতে, ছেলেমেয়েদের মানুষ করেছেন, সবাই চাকরি বাকরির সূত্রে এখন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। মণিদিদার হাতে অঢেল সময় এবং সাহস করে ইন্টারনেট শিখেছেন। দিনের একটা বড় সময় যায় খাবার দাবার, রান্না বান্না এইসব শিখবার কাজে ওই ইন্টারনেট থেকে। এইরকম একজন মানুষ মণিদিদা, তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তোমার দিকে, উত্তর চাই। স্ত্রী? তুমি জিজ্ঞেস করো না, উত্তর দাও। সৌরভ, সন্ধান চালাও, কিছু কি মনে আসছে? তুমি তো জানো আমি খুব একটা ভাবি না। বেশ, যা জানো তা জানো। উত্তম কুমার নেগেটিভ চরিত্র করছেন বা নেগেটিভের কাছাকাছি কোনো চরিত্র করছেন, আমার খালি ওটাই মনে আসছে। তাহলে তোমার উত্তরটা কি? স্ত্রী। স্ত্রী। তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? ইয়েস। বেশ, করো চ্যালেঞ্জ। বাঘবন্দির খেলা। বাঘবন্দি খেলা, তোমার উত্তরটা নিলাম। যদি এই প্রশ্নটা ঠিক হয় তুমি পৌঁছবে 125-এ, আর যদি ভুল হয় তুমি ছিলে 100-তে, সেখান থেকে পৌঁছে যাবে 75-এ। আর যদি তোমার ঠিক হয় তুমি 175-এ পৌঁছবে। খেলা জমে উঠেছে, কেননা চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ চলছে এবং ছিনিয়ে নেওয়া চলছে। আমরা দেখে নিই তুমি যে উত্তরটা দিয়েছো এবং তুমি যে উত্তরটা দিয়েছো কন্যাকুমারী, কার উত্তরটা আসল উত্তর। দেখা যাক। গুপি গাইন বাঘা বাইন ছবিতে বাঁশবনে বাঘ দেখে রবি ঘোষ মশাইয়ের মনে পড়ে গিয়েছিল ওর নাম বাঘা বাইন। আর এই টিভিতে বাঘটা দেখে আমার মনে পড়ে গেল ছবিটার নাম বাঘবন্দি খেলা। বাঘবন্দি খেলা, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবং দুর্ভাগ্যজনকভাবে তোমার আজকে শেষ উত্তরটা ভুল হয়েছে। তোমাকে 150-তে দাঁড় করিয়ে রেখে আমরা যাব তোমার কাছে। তুমি আছো 125-এ এবং আর তোমার নিজস্ব একটি প্রশ্ন আছে, এটি বলতে পারলে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। দেখা যাক তোমার আজকের জন্য বরাদ্দ শেষ এবং আমাদের খেলার আজকে শেষ প্রশ্নটা কি রাখা আছে আমরা দেখে নিই। এই যে আমরা যা দেখছি তার থেকে কোন পানীয়ের কথা বোঝানো হলো? সহজভাবে দেখো, সহজভাবে। আমার মনে হচ্ছে চা। কি কারণে মনে হচ্ছে বলো? কি দেখতে পাচ্ছ তুমি? রেড একটা আর, ব্লু একটা এস, গ্রিন টি। তাহলে পানীয়টা কি? গ্রিন টি। কি কারণে? গ্রিন টি। তাই নেব উত্তর? এর চেয়ে বেটার আর কিছু বেরোবে না। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? আমি চ্যালেঞ্জ করলে এটাই বলতাম। বেশ, ও চ্যালেঞ্জ করতে চায় না, তুমি বলেছো গ্রিন টি। আমরা দেখে নি এবার তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, দেখা যাক। গ্রিন টি, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। তার মানে তুমি ছিলে 125-এ, তুমি পৌঁছে গেলে 150-তে। 150 মানে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। এখন আমাদের উৎসব করা আছে, ইচ্ছে পূরণ করা আছে, উদযাপন আছে, কারণ আমরা দুজনেই 150-তে পৌঁছেছি, আমরা দুজনেই বিজয়ী হয়েছি। চলো আমরা উৎসব করি, এসো সামনে এসো। তাহলে এবার রাত্রি 2টোর সময় ফিরে আমি মাকে রান্না করতে বলতেই পারি, সেই রাস্তাটা বন্ধ হয়ে গেল না বল। আজকে যেহেতু দুজনেই 150-তে দাঁড়িয়ে আছো, তাই আমরা প্রথমে সৌরভকে দিয়ে শুরু করি।
এই শাড়িটা আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তরফ থেকে একটি বিশেষ শাড়ি, স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করে, এটা মাকে দাও। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে 5,000 টাকার গিফট ভাউচার আছে, এটা তোমার মায়ের জন্য। হোটেল পোলো টাওয়ার্স শিলংয়ের তরফ থেকে 2 nights 3 days একটা ফ্রি স্টে তোমাদের জন্য। এটা কন্যাকুমারীর জন্য হ্যাপি প্যারেন্টস ডে ট্রফি, তুমিও আজকের বিজয়িনী। থ্যাংক ইউ। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কটা দিন হ্যাপি প্যারেন্টস ডে। আর একটি প্রতিশ্রুতি আমাদের ছিল, সেটাও তোমরা নিশ্চয়ই পূরণ করবে। এমন একজন মানুষ আছেন এই মুহূর্তে অপেক্ষায়, যিনি তোমাদের হাত ধরতে চাইছেন, সেই ভালোবাসাটুকু তোমাদের মাধ্যমে এই আমাদের হ্যাপি প্যারেন্টস ডের মঞ্চ থেকে ওনাকে দিতে চাই। এই ছাড়া আজ তোমাদের দুজনের জন্য একটি বিশেষ পুরস্কার আছে। কেয়ার কন্টিনিউয়াম এই সংস্থার তরফ থেকে তোমাদের দুজনের জন্য থাকছে গিফট অফ হেলথ। আমরা ওই সংস্থার তরফ থেকে ডেকে নেব ডক্টর সোমা ভট্টাচার্যকে, ডক্টর রানা মুখার্জিকেও। আপনাদের স্বাগত। সবাইকে নমস্কার এবং অনেক অনেক অভিনন্দন আজকের উইনারদের। আজকে আমরা কেয়ার কন্টিনিউয়ামের তরফ থেকে এসেছি আপনাদের বাবা মাদের জন্য শুধু হ্যাপি নয়, একটা হেলদি উপহার নিয়ে। এবং অনেক দিন ধরে ইচ্ছে ছিল হ্যাপি প্যারেন্টস ডের সঙ্গে দাঁড়ানোর, এবং আমি খুব খুশি যে আজকে আপনারা দুজনেই উইনার হয়েছেন। তাই আমরা দুটো সেট অফ প্যারেন্টসদের হ্যাপি অ্যান্ড হেলদি করতে পারছি। নানা কারণে অনেকের ছেলেমেয়েরাই কিন্তু সঙ্গে থাকতে পারেন না। আমাদের সংস্থার চেষ্টা হচ্ছে যে সেরকম বাবা মাদের পাশে দাঁড়ানোর। ধন্যবাদ। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। মা বাবার জন্য কিছু করতে পারা যেমন খুব আনন্দের, সেরকমভাবেই মায়ের মতো একজনের জন্য কিছু করতে পারাও ততটাই আনন্দের। জি বাংলা সুচলা দেবীকে সম্মান জানাচ্ছে কন্যাকুমারী ও সৌরভের মাধ্যমে। সবচেয়ে ভালো যেটা আজ এখানে এসে লাগছে, যে মাসিমা তুমি যে এই বয়সেও কাজ করে যেতে চাইছো, সেটা আমাদের সবার জন্য একটা বড় অনুপ্রেরণা। আমরা দুজনেই মাসিমাকে জাপটে ধরে সেই শক্তি, সেই ক্ষমতা, সেই এনার্জি আমরা একটু তোমার থেকে নিয়ে নিলাম, ধার নিলাম। হ্যাঁ, তোমার আশীর্বাদের মাধ্যমে যখন তোমার প্রয়োজন হবে, যখন তোমার ইচ্ছে হবে, তুমি ভাববে তোমার একটা ছেলে আর একটা মেয়ে আরও আছে যারা তোমাকে প্রচণ্ড ভালোবাসে এবং জীবনের সব সময় তোমার পাশে আছে। জি বাংলা হ্যাপি প্যারেন্টস ডের মঞ্চ থেকে সুচলা দেবীর কিছু কাজ শুরু করার রসদ ও খাবার দাবারের ইচ্ছা পূরণ করে সৌরভ ও কন্যাকুমারী আসলে সম্মান জানালেন এই রকম অসংখ্য বাবা মাকে। ওনার সুখ দুঃখ ভাগ করে নিতে পেরে, ওনার হাসি মুখটা দেখতে পেয়ে আমি অন্তত ফিল করেছি যে আমার ঈশ্বর দর্শন হয়ে গেছে। আর সেই সুযোগটা আমাদেরকে করে দিল জি বাংলা, করে দিল হ্যাপি প্যারেন্টস ডে, এবং সেটার জন্য সৌরভ দা, আমি জি বাংলার কাছে, হ্যাপি প্যারেন্টস ডের কাছে কৃতজ্ঞ।